আমি একটু জুনাসেক আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, আজকে নির্বাচন কমিশনারকেও প্রধান নির্বাচন কমিশনও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তার মতো উত্তর দিয়েছেন। আমি তো আপনি জানতে চাই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিয়ে আপনার ভাবনা কি? না দেখুন, আমরা প্রথম যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে আগে মূল প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে যারা এই 15 বছরে গুম খুন লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টে একটা গণহত্যার জন্য দায়ী, নির্দেশদাতা, বাস্তবায়নকারী সকলকে বিচারের আওতায় আনতে হবে। এই ন্যায় বিচারই হবে বাংলাদেশের যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। সুতরাং এই ন্যায় বিচার এবং পার্টি হিসেবে তাদের দায় কতটা সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসা দরকার। এরপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। এই কথা আমরা এ পর্যন্ত পরিষ্কারভাবে বলে আসছি। আচ্ছা, একজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি জাকিউল ইসলাম বলছিলাম উত্তরা থেকে। জি বলেন। যে আমি ম্যাডামের কাছে প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো এরকম যে উনি তো সংস্কার কমিশনের সদস্য, তো নির্বাচন কমিশনের যে সংস্কারের যে সুপারিশগুলি ওনাদের, সেক্ষেত্রে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ বা এই সংক্রান্ত অনেকগুলি সুপারিশের আলোকে সংবিধান নতুন করে সংশোধন হতে পারে। কিন্তু আজকে যারা শপথ নিলেন ওরা তো পুরনো আইনের ভিত্তিতে নিলেন, এক্ষেত্রে তাদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মানে কন্ট্রাডিক্টরি হলো কিনা বা অসাংবিধানিক হয়ে যাবে কিনা সেটা জানতে চাই। সংস্কার যখন একজন দর্শক প্রশ্ন করেছেন, তার উত্তরটা আপনি দিবেন, আর যদি কিছু বলা থাকে, আর যদি নারীর অংশগ্রহণের কোনো কথা থাকে আপনার। জি না, দর্শকের প্রশ্ন ছিল হচ্ছে আপনার যে এই কমিশন নিয়ে। দেখেন, কমিশন গঠনের যে আইনটা আছে, যে সার্চ কমিটির, এটা অবশ্যই এই আইনে দুর্বলতা আছে এবং সেটাকে আমরা স্ট্রঙ্গার করার চেষ্টা করছি। কিন্তু জুনায়েদ সাকিব ভাই যেটা একদম প্রথমেই শুরু করে বললেন যে আমরা যেহেতু আমাদের সরকারের উপর আস্থা আছে এবং সেই আস্থার জায়গা থেকে এই কমিশন যেটা গঠন হয়েছে আমাদের এটাতে আস্থা আছে, এবং সার্চ কমিটিটাও লার্জলি নিরপেক্ষ এবং নির্দলীয় একটা সার্চ কমিটি ছিল। সুতরাং আমাদের মনে হচ্ছে যে এই কমিশনের কাজটা মানে তারা করতে পারবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কি, কে আসার চাইতে কী করছে এবং কিভাবে করছে সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং জবাবদিহিতা আছে নাকি এখানে। আমাদের আপনারা যতই কাজ করুক না কেন, যদি জবাবদিহিতাটা না থাকে সেটা একটা বিশাল ব্যাপার। যেমন অংশীদারদের থেকে অংশীজনদের থেকে আমাদের একটা বিশাল প্রপোজাল আসছে, এবং এটা আমরা অলমোস্ট সবার কাছ থেকে শুনেছি যে এই যে গত 3টা নির্বাচন যে হলো, সেই কমিশনকে জবাবদিহিতা করার জন্য তাদেরকে কি মানে আইনের আওতায় আনা উচিত কিনা, যে তারা যে এরকম 3টা নির্বাচন করলো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই কথাটা উঠে আসছে, এবং আমরা হয়তো মানে এটা একটা বেশি চিন্তার বিষয়। সেরকমভাবে যদি আমরা এই অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে পারি, তাহলে ইট ডাজ নট ম্যাটার কী করছে এবং কীভাবে করছে এবং কতটুকু অ্যাকাউন্টেবল, সেটা হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট ব্যাপার। জি, আর আরেকটা প্রশ্ন ছিল প্রার্থী নিয়ে। জি, প্রার্থী মনোনয়ন এবং প্রার্থী যোগ্যতা, এই দুটো খুব পপুলার একটা টপিক। পাবলিক থেকে আমরা অনেক ইনপুট পাচ্ছি এবং আমরা সব ইনপুট খুব মনোযোগ দিয়ে পড়ছি এবং সেগুলোকে আমরা বিবেচনা করছি। এগুলোর মধ্যে থেকে অনেকগুলো জায়গা আছে যেগুলোকে শক্ত করা যায়। মনে করেন যে রাজনৈতিক দল থেকে যে মনোনয়ন বাণিজ্য যেগুলো হয় রাজনৈতিক দলের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে সেগুলোকে বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়। তারপরে মনে করেন যোগ্যতার ক্ষেত্রে কী কী যোগ্যতা দেখা যায়। তারপর হলফনামাগুলো যেগুলো দেয় সেগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো আমরা সুচিন্তিত মানে সুপারিশ আমরা সম্ভবত এগুলো আপনারা দেখতে পারবেন আমাদের রিপোর্টে। নারীর অংশগ্রহণকে বাড়াবে না? জি, নারীর অংশগ্রহণের একটা খুব মানে এটার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা অবশ্যই নারীর অংশগ্রহণ এবং যেটাকে আমরা বলি কোয়ালিটি ফার্স্ট। এখন যে আমরা যে সমস্ত ইনপুট পাচ্ছি এবং আমরা নিজেরাও যে চিন্তা করছি, সেটা হচ্ছে যে সবগুলো সিটে নারীর আসনের জন্য ডিরেক্ট ইলেকশন। হ্যাঁ, এই সমস্ত সিলেকশনের কোনো ব্যাপারে ডিরেক্ট ইলেকশন এবং একটা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা চিন্তা করছি, যেখানে মনে করেন আপনার 50টা সিট, এই 50টা সিট কিন্তু 100টা সিট, যেটা পুরো সংসদটাকে মনে করেন আপনারা ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, 400টা সিটের মধ্যে 100টা সিট এখানে শুধু নারীরাই দাঁড়াবে এবং এখানে ডিরেক্টলি নারীরাই বলতে হবে ইলেকশনের থ্রুতে আসবে, এবং লটারির থ্রুতে ওই 100টা সিট আবার মনে করেন পরের 5 বছরে অন্য 100টা সিট। তো এভাবে আপনার নারীদের লিডারশিপটাও গ্রো করছে, পলিটিক্যাল লিডারশিপ নারীদের গ্রো করা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং কোয়ালিটির ব্যাপারটাও তখন আসছে আর কি। এই বিষয়ে আপনার কোনো মতামত? না, আমরা বাংলাদেশে নারীর আসন যে সংরক্ষিত আছে
সেখানে যে এক ধরনের এই যে পরোক্ষ নির্বাচন, মানে আপনি নির্বাচিত প্রতিনিধিরা তাদের করছেন, এটা আসলে নারীর অংশগ্রহণ, তার মর্যাদা, তার সমস্ত জায়গা থেকে এটা খুব মানে ইতিবাচক হয়নি। ফলে আবার এই ডিরেক্ট ইলেকশনের প্রশ্নটা বহুদিন ধরে দাবি, কিন্তু ডিরেক্ট ইলেকশনটা যদি আপনি আলাদা করতে যান তাহলে একজন নারীর জন্য যতগুলো আসনে করতে হয় তাহলে তিনি মানে একটা মুশকিল জায়গার সৃষ্টি হয়। ফলে আমাদের সাধারণ যেটা বললেন যে 300 আসন আছে, 300 আসনের মধ্যে 50টি আসন নির্ধারিত থাকবে যে নারীদের জন্য, সকল দল সেখানে নারীর প্রার্থী দেবে এবং তারা ওইখানে নারীরাই নির্বাচন করবে। ফলে সরাসরি জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এবং এটা যদি সাইক্লিক অর্ডারে ঘোরে তাহলে হবে কি 300 আসনেই নারী নেতৃত্ব প্রত্যেক দল থেকে ডেভেলপ করতে থাকবে। ফলে আমরা হয়তো একটা পর্যায়ে গিয়ে আপনি 6টা নির্বাচনের পরে দেখবেন যে 300 আসনেই কোনো না কোনো সময় একজন উইমেন এমপি ছিলেন। ফলে সেইটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্য আনার ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন ঘটাবে। ফলে ওই নির্বাচন পদ্ধতিটা আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের নারী সংগঠন ইতিমধ্যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আমরা আলোচনা করেছি, আমরা নির্বাচন কমিশনের এই কিছু নিয়ে ভাবছি এটাকে আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী নেতৃত্ব তুলে আনা বা নারী এমপি বা প্রার্থী দেওয়াটা, এটাই একটু অনীহা দেখা যায়, এটা কেন? অনীহা তো মানে সমাজের মধ্যে যে একটা কি বলা যায় যে একটা আধিপত্য তো আছেই, পুরুষের সুবিধাজনক অবস্থা, তারা এই প্রিভিলেজড অবস্থাটা তাদের আছে এবং আধিপত্যটাও আছে। সেই আধিপত্যটা ভাঙা কিংবা একটা ন্যায্য একটা মানে সমতাভিত্তিক জায়গা সৃষ্টি করার জন্য আমাদের তো লড়াই করতে হচ্ছে। তার জন্য কাঠামোগত পরিবর্তন, আইনগত পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন। এখন মুশকিল হচ্ছে যে আপনি যে বার্ডেনটা চাপিয়ে রেখেছেন, আমি বলার চেয়ে উনি বললে ভালো হতো, নারীর উপরে যে বার্ডেনটা চেপে আছে, সে যদি তার গৃহের বার্ডেনটা তো আসলে কোনোভাবে শেয়ারিং হয় না। ফলে তার গৃহের বার্ডেন আছে, তারপর বাইরে এসে তার বাইরের সমস্ত কম্পিটিশন করতে হয়, কিন্তু গৃহের বার্ডেনটা থাকে। ওই হিসাবটি কি করা হয়েছে যে এই গার্হস্থ্য কাজটা, শিশু পালন থেকে শুরু করে সমস্ত কিছু যেটা নারীর উপরে বেশিরভাগটা চেপে থাকে, এর জিডিপি কত, এর জিডিপি হিসাব করলে ইকোনমিতে তার কন্ট্রিবিউশন কত, এবং ওইখানে আসলে শেয়ারিংটা ফলে বাংলাদেশ বা সারা পৃথিবীতেই এটা ধরেন একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দুজন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।